এক ঝাঁক জোনাকি। লেখিকা ইসরাত জাহান অধরা। পর্ব ৩। নিহান সবগুলো কথা শুনে কিছু না বলে চলে গেল। এক গ্লাস পানি এনে অনিমার সামনে দিয়ে বলল, পানিটা খান, ভালো লাগবে। গ্লাসের পানি খেতেই খালি গ্লাসটা নিয়ে পাশে রেখে কিছুক্ষণ চুপচাপ থেকে নিহান বলল, দেখুন, আপনাদের সম্পর্কে কোনো কথা বলার অধিকার আমার নেই এবং আমি কোনোদিন কথাও বলবো না। আমি শুধু বলতে চাই, আপনাকে এত নরম হলে চলবে না অনিমা, শক্ত হতে হবে আপনাকে। যে কেউ এসে কয়েকটা কথা শুনিয়ে দিলে আপনি তা ভেবে মন খারাপ করে থেকে কান্নাকাটি করে কাকে কষ্ট দিচ্ছেন? নিজেকেই তো, সাথে আপনার বাচ্চাটাও কষ্ট পাচ্ছে। আপনাকে আপনার বাচ্চার জন্য হলেও শক্ত হতে হবে। কেউ কথা শুনতে আসলে আপনিও কেন মেনে নেবেন? আপনিও দু চারটা কঠোর কথা বলে দিবেন, যাতে সামনের মানুষটা আপনাকে দ্বিতীয়বার কথা শোনাতে আসলে আগে অন্তত একবার হলেও ভাবে। এই যে সারাদিন কিছু না খেয়ে বসে রইলেন, এতে কে কষ্ট পেয়েছে? সোহানের কি কিছু হয়েছে? ও কি আদৌ জানে আপনি এভাবে বসে আছেন? আর জানলেও কি, ও কি আসবে আপনাকে সান্ত্বনা দিতে? মানুষের কথা না ভেবে নিজের কথা ভাবুন অনিমা। নিজের বাচ্চাটার কথা ভাবুন। বাইরের মানুষের কথা ভেবে নিজেকে কষ্ট দিবেন না। এখন আর একটা কথাও না ভেবে রেস্ট নিন। এতদিন তো অন্যের কথা অনেক ভাবলেন, এখন অন্তত নিজের জন্য ভাবুন, মানুষের কথা না ভেবে। বলেই রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর এক প্লেট খাবার নিয়ে ঘরে ঢুকে বলল, দুপুরে তো কিছুই খাননি। সেরকম খাবার রেখে গিয়েছিলাম, ঠিক সেরকমই খাবারই পড়ে আছে। এভাবে নিজেকে তো কষ্ট দিচ্ছেনই, সাথে বাচ্চাটাকেও কষ্ট দিচ্ছেন। আপনার কারণে বাচ্চাটা সারাদিন না খেয়ে আছে, এই খাবারটুকু খেয়ে নিন। অনিমা প্রথমে ভেবেছিল খাবে না, খিদে ওর একদমই পায় নাই। সারাদিন একবারও না, কে জানে কেন পায় নাই। কিন্তু নিহানের মুখে বাচ্চার কথা শুনে মানা করতে পেল না। খিদে না পেলেও তাকে খেতে হবে, বাচ্চাটার জন্য হলেও তাকে খেতে হবে। এই সব ভেবে নিহানের হাত থেকে খাবারের প্লেট নিয়ে বলল, আপনি খাবেন না? নিহান মুচকি হেসে বলল, একটু পরে খাবো, আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, নইলে আবার গেট আটকে দিবে। পরে যেতে পারবো না, বাসায় গিয়ে খাবো, আপনি খেয়ে নিন। অনিমা মাথা নেড়ে খাবারে মনোযোগ দিল। আমি দুঃখিত। কেন? নিহান একটা শ্বাস ফেলে বলল, আমি যদি সোহানকে বাসার ঠিকানাটা না দিতাম তাহলে উনি আসতে পারতেন না, ওই সব কথাও বলতেন না, আর না আপনি মন খারাপ করে খালি পেটে থাকতেন। আমার একদমই উচিত হয়নি ওনাকে বাসার ঠিকানা দেওয়া, এতে আপনার কোনো দোষ নেই। আপনার জায়গা থেকে যে কেউ থাকলেই এই সেমই কাজটাই করতো। তা ঠিক বলেছেন, কিন্তু তাও আমি যদি ঠিকানা না দিতাম তাহলে উনি এই বাসা চিনতেন না, আর না আপনাকে কথা শোনাতেন। যাই হোক, আমাকে বাসায় যেতে হবে, আসছি আমি। আর নিজের খেয়াল রাখবেন, বেখেয়ালি হবেন না। অনিমা মাথা নাড়ল। নিহান হেসে ঘর থেকে বেরিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে নাস্তা খেয়েই মনে মনে ভাবলো, এভাবে সারাদিন বসে থাকা যায় না, কিছু একটা করতে হবে। এসব ভেবে আগে যেই অফিসে চাকরি করত সেই অফিসে যাবার সিদ্ধান্ত নিল। ওই অফিসের যে এমডি, উনি জানেন অনিমা ইচ্ছে করে চাকরিটা ছাড়েনি। শ্বশুর বাড়ির কেউ চায়নি বলেই তাকে চাকরিটা ছাড়তে হয়েছিল। এক প্রকার বাধ্য হয়েই চাকরিটা ছেড়েছে সে। রেডি হবার জন্য ড্রেস চুজ করতে যেতে দেখলো বাসা থেকে কোনো ড্রেসই সে আনেনি, এক কাপড়েই চলে এসেছে। এখন কিভাবে যাবে? আর নাই বা গেল, কিন্তু এই এক কাপড় পরে সে আর থাকা যায় না। হঠাৎ পাশেই পড়ে থাকা আনপ্যাকিং করা শপিংগুলোর দিকে নজর গেল অনিমার।
নিহান শপিং ব্যাগগুলো অনিমার হাতে দেবার পর আর খুলে দেখা হয়নি। একটা শপিং ব্যাগ হাতে নিয়ে প্যাকেটটা খুলে ড্রেসটা খুলতেই অবাক হয়ে গেল। ও ওই দিন শপিং মলে যে জামাটা চুজ করেছিল ঠিক বেশি দামের জন্য কিনতে পারেনি, সেই জামাটাই দেখলো। ভ্রু কুঁচকে বাকি শপিং ব্যাগগুলোর দিকে হাত বাড়ালো। প্রত্যেকটা শপিং ব্যাগ আনপ্যাক করতে ও পছন্দের ড্রেসগুলো দেখাই পেল। আচ্ছা, নিহান জানলো কিভাবে এই ড্রেসগুলো আমার পছন্দ হয়েছিল? ভাবনাগুলোকে দূরে ফেলে এতগুলো ড্রেসের মধ্যে কোন ড্রেস পরবে সেটাই বুঝতে পারছে না। একটা ড্রেস পরলেই হলো, এত ড্রেস বাছার দরকার কি ভেবে সামনে থাকা নীল রঙের ড্রেসটাই বেছে নিল। অনিমা অফিসের এমডির রুমে বসে আছে। অনিমার সব কথা শুনে রায়হান হক মাথা নেড়ে বললেন, আপনি নিঃসন্দেহে একজন ভালো স্টাফ ছিলেন। আপনার করা সব কাজ সবাইকে মুগ্ধ করার জন্য এক কথায় যথেষ্ট ছিল। আপনি সব সময়ই আপনার কাজে সৎ, নিষ্ঠাবান, কর্তব্যপরায়ণ ছিলেন। যেদিন আপনি লেটার দিয়ে বললেন আপনি আর চাকরি করবেন না, আপনার বাড়ির লোক মেনে নিচ্ছে না বিষয়টা, সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। কেউই চায় না এত দায়িত্ববান একজন স্টাফ অফিস থেকে চলে যাক। আমিও মন থেকে চাইনি। আপনি ফিরে আসবেন শুনে খুশি হলাম। কবে থেকে আপনার সুবিধা মতো কাজ শুরু করতে পারেন? আজকে থেকে শুরু করতে চাই। আজকে থেকে কেন? কোনো অসুবিধা হবে? রায়হান হক অপ্রস্তুত হেসে বললেন, না না, কি আর অসুবিধা হবে? আপনি চাইলে আজকেই শুরু করতে পারবেন, তবে একটু সময় লাগবে। বুঝুনই তো আপনার আগের ডেস্কটা খালি নেই, ব্যবস্থা করতে হবে। আপনি একটু ওয়েট করুন, আমি এখনই সব ব্যবস্থা করছি। অনিমার সম্মতি জানালো কথায়। সারাদিন কাজ করতে করতে রাত হয়ে গিয়েছে। ঘড়ির কাঁটার দিকে তাকাতেই দেখলো প্রায় রাত 8টা বাজে এখন। অফিস থেকে বের হয়ে বাস স্ট্যান্ডের সামনে গিয়ে দাঁড়ালো, বাস আসার অপেক্ষায়। আচ্ছা, নিহান যদি জানতে পারে আমি ওনাকে কিছু না বলে চাকরিতে জয়েন করেছি, তখন ওনার রিয়াকশন কেমন হবে? রাগ করবেন আমার উপর, কঠিন কথা শোনাবেন। ওনাকে জানানো উচিত ছিল আমার, কেন যে জানালাম না? উনি যদি বিষয়টা ভালোভাবে না নেন। ভাবনার অবসান ঘটল বাসের আওয়াজে। আর না ভেবে বাসে উঠে একটা সিটে গিয়ে বসে পড়ল। যা হবার হবে, পরে দেখা যাবে ভেবেই নিজেকে সান্ত্বনা দিল। নিহান হাসপাতাল থেকে বেরিয়েছে কিছুক্ষণ হলো। বের হতেই বাড়ির ড্রাইভার কামালকে দেখলো, সামনে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছে। নিহান ভ্রু কুঁচকে বলল, তুমি এখানে কি করছো? ম্যাডাম পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার লাইগা। কামালের কথা শুনে নিহান বিরক্ত হলো। শুদ্ধ ভাষায় কথা বলতে পারো না? এইসব কি ভাষায় কথা বলো? কামাল মাথা নিচু করে বলল, সরি স্যার, ক্ষমা করে দেন, আর এভাবে কথা বলবো না। এখন বলো কেন এসেছো? আম্মু পাঠিয়েছে তোমায়। হ্যাঁ স্যার, ম্যাডাম কই নাকি অ্যাক্সিডেন্ট হইছে, হের লাইগা উনার নাকি ডর লাগতাছে। আপনার যদি কিছু হয়, হের লাইগা আমারে পাঠাইছে, আপনারে নিয়ে যাওয়ার লাইগা। নিহান কামালের দিকে তাকাতেই কামাল জিভে কামড় দিল। বারবার সে শুদ্ধ ভাষায় কথা বলতে, কিন্তু কি করে যেন জন্মগত ভাষাটা এসে পড়ে। নিহান আর কথা বাড়ালো না। এই ছেলে যে শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না এটা বোঝা হয়ে গেছে। আচ্ছা চলো বলেই পিছনের সিটে গিয়ে বসলো। এখন তো সে অনিমার কাছে যেত না, জানি আবার মেয়েটা না খেয়ে আছে কিনা কে জানে। এখন কিভাবে যাবে? কামাল তো সোজা বাসায় নিয়ে যাবে। জানালার দিকে তাকিয়ে কথাগুলো ভাবছিল। ট্রাফিক জ্যামে আটকে আছে এখন। হঠাৎ চোখে গেল পাশে থাকা বাসের দিকে। অনিমার মতো কাউকে দেখতে মনে হয়। ভালো করে তাকাতেই দেখলো, আরে ওইটা তো অনিমাই। এখানে কি করছে? জানালায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এই মেয়েটাও না,
বাসে এভাবে কেউ ঘুমায়? এই কামাল, আমার একটু কাজ আছে, এক্ষুনি যেতে হবে। তুমি বাসায় গিয়ে আম্মুকে এই কথা বলবে, বুঝতে পেরেছো? হ স্যার। কিন্তু নিহান গাড়ি থেকে বেরিয়েই বাসে উঠে পড়লো। নিহানের যাবার দিকে অবাক হয়ে গোল গোল চোখে তাকিয়ে আছে কামাল। অতঃপর মোটা মাথায় কিছু না আসায় আর মাথা ঘামালো না। নিহান বাসে ঢুকে চোখ বুলাতেই অনিমাকে নজরে পড়লো। আর দেরি না করে অনিমার পাশে গিয়ে বসে পড়লো। অনিমাকে ডাকতে গিয়েও ডাক দিল না। ঘুমাচ্ছে মেয়েটা, ঘুমাক না, কি দরকার ঘুম ভাঙানোর ভেবেই আর ডাক দিল না। একটু ভালো করে তাকাতেই দেখলো অনিমা দরজায় মাথা ঠেকিয়ে ঘুমাচ্ছে। ফলস্বরূপ বাসের ঝাঁকুনিতে অনিমার মাথাটাও কাচের জানালায় ঠেকেছে। ভ্রু কুঁচকে আসছে বারবার। নিহানার উপায় না পেয়ে ধীরে ধীরে সযত্নে অনিমার মাথাটা হাত দিয়ে টেনে নিজের কাঁধে রাখলো। অনিমাও ঘুমের ঘোরে আরো ঝাপটে ধরলো নিহানকে। নিহানের হার্ট দ্রুত বিট করা শুরু করেছে। অনিমার গরম নিঃশ্বাস নিহানের বুকে আছড়ে পড়ছে। নিহান খালি গলায় শুকনো ঢোক গিলল। এই প্রথম অনিমা নিহানের এত কাছে। অনিমার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ বাসের কন্ডাক্টর ভাড়া চাইতেই নিহান ইশারায় চুপ থাকতে বলে ফিসফিসিয়ে বলল, ভাড়া কত? কন্ডাক্টরও নিহানের মতোই মাথা নিচু করে ফিসফিসিয়ে বলল, 30 টাকা। আমি যাবার সময় দিয়ে গেলে কি কোনো সমস্যা হবে? আচ্ছা, পরেই দিন ভাড়া। কন্ডাক্টর চলে যেতেই নিহান আবারও অনিমার দিকে তাকালো। বিড়ালের ছানার মতো গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। অনিমাকে নিজের কাঁধে দেখে নিহানের মুখ হাসি ফুটে উঠল। বিশ্বজয়ের হাসি। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা পেয়েছে সে। কিন্তু হাসি বেশিক্ষণ টিকলো না। গাড়ির ব্রেকে অনিমার ঘুম ভেঙে গেল। ভালো করে চোখ মেলে আশেপাশে তাকাতেই নিহানকে চোখে পড়ল। ভ্রু কুঁচকে বলল, আপনি এখানে কিভাবে? মানে গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই আর উপায় না পেয়ে বাসেই উঠেছিলাম। আর বাসে উঠতেই আপনাকে দেখলাম। ডাক দেননি কেন আমাকে? ঘুমাচ্ছিলেন তাই আর ডাক দেইনি। কথা বলতে বলতেই গন্তব্যস্থলে পৌঁছে গেল। বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে অনিমা বলল, জিজ্ঞেস করবেন না আমি বাইরে গিয়েছিলাম কেন? কোথায় গিয়েছিলাম বা কি কাজে গিয়েছিলাম? নিহান হেসে বলল, না জিজ্ঞেস করব না। আপনি বলতে না চাইলে জিজ্ঞেস করে লাভ কি? অনিমা অবাক হয়ে বলল, আপনার জানার কোনো আগ্রহ নেই? আপনি সারাদিন কোথায় ছিলেন? আগ্রহ তো আছে, আপনি বললে শুনবো। তবে আপনি যদি না চান তাহলে থাক। আপনাকে তো জোর করতে পারি না, সেই অধিকারও আমার নেই। আমি চাকরিতে আবার জয়েন করেছি আজকে থেকেই। সারাদিন অফিসে ছিলাম। নিহান খুশি হয়ে বলল, বা বেশ ভালো তো। এই খবরটা আপনি এখন আমায় জানাচ্ছেন? সময় পাইনি। তাহলে ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি। প্রত্যেক মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত। বাই দ্য ওয়ে, আপনার অফিসটা কোথায়? অনিমা অফিসের নাম বলতেই নিহান অবাক হয়ে বলল, আরে আমার হাসপাতালের কাছেই তো। ভালোই হলো। অনিমা ভ্রু কুঁচকে বলল, ভালো কেন? নিহান অনিমার আচমকা এমন প্রশ্নে ভড়কে গেল। গলার পিছনের দিকটায় ডান হাত দিয়ে চুলকাতে চুলকাতে বলল, মানে কোনো প্রয়োজন হলে দেখা করা যাবে, সাহায্য নেওয়া যাবে। কথা বলতে বলতেই বাসার সামনে এসে পড়ল। অনিমার কাছ থেকে চাবি নিয়ে দরজার লক খুলতে খুলতে বলল, খাটের ব্যবস্থা হয়ে গিয়েছে, কালকের মধ্যে এসে পড়বে। আমি ফোন দিয়ে বলেছি ওনাদের। অনিমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, খাট? নিহান দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, ও আপনাকে তো বলাই হয়নি। যেই দিন এই বাসায় আমরা এসেছিলাম তারপর দিনই আমি দোকানে গিয়ে খাটের অর্ডার দিয়ে আসছিলাম। কালকে নিয়ে আসবে ওরা। কিন্তু এত তাড়াতাড়ি খাট কিভাবে বানিয়ে ফেললো? দোকানদার আমার চেনা একজন,
ওনাকে বলেছিলাম ইমার্জেন্সি লাগবে, যত তাড়াতাড়ি পারে খাটটা যেন বানায়। এত তাড়াতাড়ি বানিয়ে ফেলবে আমিও ভাবিনি। মেম্বরে থাকাকালীন ফোন দিয়ে বলল খাট নাকি রেডি, সুবিধা মতো যে কোনো টাইমে বাসায় নিয়ে আসতে পারবে। ও আচ্ছা, যান গিয়ে ফ্রেশ হয়ে আসুন। অনিমা জামা তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে রওনা হলো। গোসল করা লাগবে, যা গরম পড়েছে গোসল ছাড়া থাকা যাবে না। ভাবতে ভাবতেই ওয়াশরুমে ঢুকে পড়লো। নিহান এক গ্লাস পানি খেয়ে গায়ে থাকা অ্যাপ্রন খুলে চেয়ারে রেখে দিল। গলার টাইটা ঢিলে করে শার্টের হাতাগুলো ফোল্ড করে কিচেন রুমের দিকে রওনা হলো খাবার বানানোর উদ্দেশ্যে। কিচেনে ঢুকে এই চুলায় ভাত বসিয়ে দিল, কিন্তু তরকারি কি রান্না করবে? ডিম ভাজি, কিন্তু ঘরে তো একটা ডিম নেই। ভাবতে ভাবতেই অনিমা গোসল করে বেরিয়ে আসলো রুম থেকে। নিহানকে রান্নাঘরে দেখে বলল, কি করছেন? অনিমার ডাকে প্রথমে চমকে উঠল, নিজেকে সামলিয়ে বলল, তেমন কিছু না, রাতের খাবার বানাচ্ছিলাম। আপনি কেন রান্না করছেন? আমাকে বলুন কি রান্না করবেন, আমি রান্না করছি। আরে সমস্যা নাই, আমি পারবো। আপনি কি খাবেন আজকে ডিনারে? আলু ভাজি খাবেন? আপনি বানাতে পারেন? নিহান আমতা আমতা করে বলল, না, এর আগে বানাইনি। আপনি আমাকে রেসিপিটা বলেন, আমি বানাচ্ছি। আপনি পারবেন না, আমি বানাচ্ছি। বলে আলু আনার জন্য যেতেই নিহান পিছন থেকে বলল, আপনার এই অবস্থায় কাজ করাটা একদমই ঠিক না। তার উপর সারাদিন অফিসে কাজ করে আসছেন। আপনি আমাকে বলুন, আমি ভাজি করছি, আপনি আলু পুড়ে ফেলবেন। আচ্ছা, তাহলে আমি আলু পেঁয়াজ মরিচ এগুলো কেটে দিচ্ছি, আপনি জাস্ট খুন্তি দিয়ে নাড়বেন। ঠিক আছে, ঠিক আছে। নিহান হেসে আলু পেঁয়াজ মরিচ নিয়ে বসে পড়লো কাটার জন্য। প্রায় 1 ঘন্টা লাগলো আলু কুচি করার জন্য। অনিমা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আলু কুচি করার পর পেঁয়াজ কুচি করার জন্য পেঁয়াজ হাতে নিয়ে অনিমার দিকে তাকিয়ে বলল, পেঁয়াজ কিভাবে কাটে? অনিমা হাতের ইশারায় পেঁয়াজ কাটার নিয়ম দেখালো। নিহান হেসে বলল, আরে এটা তো সহজ, অন্তত আলু কাটার থেকে 1 মিনিটেই হয়ে যাবে। আপনি এক কাজ করুন, পাতিল রেডি করুন। অনিমা একটা ফ্রাই প্যানেল নিয়ে ধুয়ে চুলায় বসিয়ে নিহানের কাছে আসতেই দেখলো নিহান পেঁয়াজ কেটে ফেলেছে। অনিকা অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি পেঁয়াজ কাটা শেষ আপনার? বলেই নিহানের দিকে তাকাতেই দেখলো নিহান নাক টানছে আর চোখ দিয়ে পানি পড়ছে। চোখ এত জ্বলছে কেন আমার? চোখ ডলতে ডলতে বলল কথাটা। অনিমা নিহানের অবস্থা দেখে হাসবে নাকি কাঁদবে সেটাই এখনো বুঝতে পারছে না। হাসিটাকে পেটে চেপে রেখে বলল, এজন্যই আপনাকে মানা করেছিলাম, শুনলেন না তো আমার কথা। এখন আপনি রুমে যান, এখানে থাকলে আরও চোখ জ্বলবে। অনিমার কথা অনুযায়ী নিহান রান্নাঘরে থেকে রুমে চলে গেল। চোখ মেলতেই পারছে না একদম। এরপর থেকে পেঁয়াজ কাটার সময় চোখে সানগ্লাস পরে কাটা লাগবে। কই যেন দেখেছিল সানগ্লাস পরে পেঁয়াজ কাটলে নাকি চোখ জ্বলে না। কেন যে ভুলে গেল। অবশ্য ঘরে তো কোনো সানগ্লাস ছিল না, কালকে আনা লাগবে। হায়, সব মান সম্মান শেষ অনিমার সামনে। কাঁদতে ইচ্ছা করতেছে। কই ভাবছিল অনিমাকে ইমপ্রেস করবে শেফদের মতো কাটার স্কিল দেখিয়ে। কি চাইলো আর কি হলো। অনিমা ভাজি রান্না শেষ করে ঘরে ঢুকতেই দেখলো নিহান মুখ কালো করে বসে আছে। সান্ত্বনা দেবার জন্য বলল, প্রথমবার পেঁয়াজ কাটার সময় সবারই এরকম হয়, শুধু আপনার বেলায় না, আমার বেলাতেও সেম কাহিনী হয়েছিল। আপনি তো তাও শুধু রান্না করেছেন। আমার পুরো মুখ লাল হয়ে গিয়েছিল, সাথে চোখ দিয়ে পানি পড়া তো আছেই। এই ব্যাপার নিয়ে আপসেট হবার কিছুই নেই। আপনি কি এখানে খাবেন নাকি বাসায় গিয়ে খাবেন? এখানে খাবো। অনিমা অবাক হয়ে বলল, হঠাৎ এখানে খাবেন? আমি অনেক দিন আলু ভাজি খাই না, তাই খেতে ইচ্ছে হলো হঠাৎ। আপনার অসুবিধা হলে থাক,
আমি বাসায় গিয়ে খেয়ে নিব। আরে না, আমি জাস্ট অবাক হলাম। তাহলে আপনি বসুন, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। নিহান খুশি মনে কিচেনে চলে গেল। অনিমার হাতে বানানো খাবারও কি করে না খেয়ে চলে যাবে? অসম্ভব। অনিমা অফিসে বসে কাজ করছিল। কাজ করতে করতে কখন দুপুর হয়ে গেছে টের পায়নি। অফিসের সবাই খাবার খেয়ে চলে গেছে, একমাত্র ওই অফিসে রয়ে গেছে। সবাই অবশ্য বলেছিল একসাথে খেতে যাবার কথা। কাজের চাপে অনিমাই বলে দিয়েছে একটু পরে খেতে যাবে। সবাই ওর কথার সম্মতি জানিয়ে চলে গেল। আজকে সকালে ঘুম থেকে একটু বেশি দেরি করে ফেলেছে সে, যার ফলস্বরূপ কোনো খাবার বানিয়ে খেয়ে বা নিয়ে আসতে পারেনি। অফিসে আসার পথে একটা বাটা বাটার বনরুটি আর পানির বোতল কিনে নিয়েছিল। বাসে বসে সেটা খেয়েই অফিসে চলে এসেছে। এখন লাঞ্চ করার জন্য ক্যান্টিনে যেতে হবে। তাই ভাবলো কাজ শেষ করেই না হয় যাওয়া যাক। বেশি ভারী খাবার খাবে না, হালকা খাবার খেয়েই এসে পড়বে। কাজ শেষ হতেই চেয়ার থেকে উঠে খাওয়ার জন্য যেতেই যাবে, তখন সামনে তাকাতেই দেখলো নিহান দাঁড়িয়ে আছে হাসি মুখে। নিহানকে দেখেই অনিমার ভুজোড়া কুঁচকে এলো। এই ভর দুপুরে নিহান এখানে কি করছে? জিজ্ঞেস করতেই যাবে, নিহান হঠাৎ তখনই বলে উঠল, চেয়ারে বসুন অনিমা। কিন্তু নিহান কথাটা বলে দাঁড়িয়ে রইল না। সামনে হেঁটে অনিমার টেবিলের ওপর হাতে থাকা ব্যাগটা রাখলো। ব্যাগটা খুলে একটা বড় টিফিন বক্স বের করলো। টিফিন বক্সটা দেখেই অনিমা বুঝলো নিহানের বাসা আসার কারণ। নিহান টিফিন বক্স খুলতে খুলতে সামনে তাকাতেই দেখলো অনিমা দাঁড়িয়ে আছে। কি হলো, বসছেন না কেন? বসুন, লাঞ্চ টাইম শেষের দিক প্রায়। অনিমা কিছু না বলে চুপচাপ চেয়ারে বসে পড়লো। নিহান টিফিন বক্স থেকে ভাত, মুরগির মাংস, সবজি, দই বের করে অনিমার দিকে এগিয়ে দিয়ে বলল, নিন, খেয়ে নিন। অনিমা খাবারের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এতগুলো খাবার? এখন যদি জিজ্ঞেস করে এই খাবারগুলো আমি কোথা থেকে পেয়েছি, তখন কি বলবো? ওনাকে কি বলবো যে আমার ভাগের খাবারটা আমি ওনার জন্য নিয়ে এসেছি, কিন্তু আমি তো ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না আমার? ওনার তো অসুবিধা হবে। এই অবস্থায় বাইরে খাবার খাওয়াটা তো একদমই ঠিক না। বেশ ভেবে চিনতে পড়লো। আজকে আজকে আম্মু একটু বেশি খাবার দিয়ে ফেলেছে আমাকে, তাই ভাবলাম আপনার জন্য কিছুটা খাবার নিয়ে আসি। এখানে কিছুটা খাবার, অনেক খাবার এখানে। আপনার লাঞ্চ টাইম শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নিন, পরে খেতে পারবেন না। অনিমা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সত্যিই প্রায় শেষের দিকে। প্রায় 15 মিনিট বাকি আছে। 10 মিনিটের মধ্যেই মানুষজন আসা শুরু করবে। তখন যদি নিহানকে দেখে তাহলে অনেক কথা বলবে। না, তাড়াতাড়ি খেতে হবে। আর কেউ আসার আগেই নিহানকে অফিস থেকে তাড়াতে হবে ভেবেই নিহানের দিকে তাকালো। নিহান ততক্ষণে সামনের চেয়ারে বসে পড়েছে। অনিমার কিছু না ভেবে তাড়াতাড়ি করে খেতে লাগলো। 3-4 লোকমা অলরেডি খেয়ে ফেলেছে সে। অনিমাকে এত তাড়াতাড়ি খেতে দেখে নিহান বলল, আরে আস্তে খান, গলায় আটকে যাবে তো খাবার। কে শুনে কার কথা? অনিমা বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর এক লোকমা মুখে দিচ্ছে। নিহান কথাটা বলার পর 2 লোকমা মুখে খাবার দিতেই খাবার গলায় আটকে গেল। অনিমাকে কাশতে দেখে নিহান তাড়াতাড়ি 1 গ্লাস পানি ঢেলে অনিমার দিকে এগিয়ে দিল। বললাম আপনাকে আস্তে আস্তে খাবার খেতে, গলায় আটকে যাবে। শুনলেন না তো আমার কথা? এখন দেখুন কি অবস্থা। অনিমার কাশি কমছে না, বরং বেড়েই যাচ্ছে। নিহান বসা থেকে উঠে অনিমার পিঠে হালকা বাড়ি দিতে লাগলো, সাথে মাথাতেও। কিছুক্ষণের মধ্যেই অনিমার কাশি কমে এলো। অনিমার কাশি কমাতে পেরে নিহান শান্তির নিঃশ্বাস ফেলল। ভয় পেয়ে গেছিল সে। অনিমা কয়েকটা জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। কিন্তু ততক্ষণে অফিসের সবাই চলে এসেছে। অফিসে
অনিমা আর নিহানকে এভাবে একসাথে দেখে সবাই অবাক হলো। অনিমা নিজেকে সামলিয়ে সামনে তাকাতেই অফিসের সবাইকে দেখে ভড়কে গেল। যেটা নিয়ে ভয় পাচ্ছিল সেটাই হলো। এখন যদি নিহানের কথা জিজ্ঞেস করে তখন সে কি উত্তর দিবে? ঠিক আছেন আপনি? কোনো সমস্যা হচ্ছে না তো? হাসপাতালে নিয়ে যাই, তাহলে বোঝা যাবে কোনো সমস্যা হয়েছে কিনা। চলুন। অনিমা সামনে তাকাতেই দেখলো সবাই মুচকি মুচকি হাসছে। অনিমা লজ্জায় চোখ বন্ধ করে ফেললো। এই নিহানটাও না, এভাবে বলার কি আছে? সামান্য গলায় খাবার আটকে যাওয়ার জন্য কিনা হাসপাতালে নিয়ে যেতে চাইছে। অনিমার হঠাৎ একদম অদ্ভুত আচরণের কারণ বুঝতে পারছে না নিহান। ভ্রু কুঁচকে পেছনে তাকাতেই সবাইকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেল। অনিমা উঠে সবাইকে বলল, দেখুন, আপনারা যেমন ভাবছেন তেমন কিছুই না। এর মধ্যে একজন স্টাফ বলে উঠল, আরে আপনি দাঁড়িয়ে গেলেন কেন? বসুন। অনিমার হাজবেন্ড বলে কথা, ফার্স্ট টাইম এসেছেন আমাদের অফিসে, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে? কথাটা শুনে নিহান অনিমার দিকে তাকালো। অনিমাও ভাবেনি ওরা নিহানকে ওর হাজবেন্ড ভাববে। আরেকজন বলল, তোমার হাজবেন্ড যে আসবে সেটা আগে বলনি কেন? এই জন্যই বুঝি তোমার হাজবেন্ডকে কোনোদিন দেখাওনি আমাদের? এত হ্যান্ডসাম একজন হাজবেন্ডকে কেই বা দেখাতে চায়? তুমি তো আগে বলনি তোমার হাজবেন্ড ডাক্তার। নিহান নিজের দিকে তাকাতেই শরীর অ্যাপ্রন দেখতে পেল। হাসপাতাল থেকে সরাসরি এখানে এসে পড়েছে সে। গা থেকে অ্যাপ্রনটা খুলতে মনেই ছিল না। অনিমা হেসে বলল, আসলে বলার সময় পাইনি। নিহানকে উদ্দেশ্য করে বলল, আরে নিহান, আপনার না ওটি আছে, যান যান, দেরি হয়ে যাচ্ছে। নিহানের জানা মতে এখন তো ওর কোনো ওটি নেই। অনিমার দিকে ভ্রু কুঁচকে তাকাতেই অনিমা চোখের ইশারায় যেতে বলল। ইশারা বুঝতে পেরে নিহান মনে পড়ার ভান করে বলল, ও একদমই ভুলে গিয়েছিলাম। ধন্যবাদ বউ মনে করিয়ে দেবার জন্য, নইলে কি অসুবিধা হতো? নিহানের মুখে বউ ডাক শুনে চমকে নিহানের দিকে তাকালো। নিহান অনিমার মুখ থেকে হেসে সবার উদ্দেশ্যে বলল, সরি, আজকে আপনাদের সাথে পরিচিত হতে পারলাম না, হাতে একদমই টাইম নাই। যাই হোক, আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। আর আমার বউটাকে সবাই হেল্প করবেন প্লিজ, আমি আসছি। বলেই টিফিন বক্স গুছিয়ে ব্যাগে ভরে সামনে ফিরতেই সবাইকে টিফিন বক্সের দিকে তাকিয়ে থাকতে দেখে নিহান বলল, আর বলবেন না, অনিমা সকালে আমার সাথে ঝগড়া করে কিছু না নিয়েই অফিসে চলে এসেছে। একজন ডাক্তার হয় আমি তো আর বউকে বাইরের খাবার খেতে দিতে পারি না। পরে যদি আবার শরীর খারাপ হয়, তাই বাসা থেকে নিয়ে এসেছি খাবার। বলেই ব্যাগটা নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়ল। নিহান যেতেই সবাই অনিমার কাছে আসলো। অনিমা এতক্ষণ নিহানের কথাগুলো শুনে এক প্রকার ঘোরের মধ্যে ছিল। জয় নামের একজন কলিগ বলল, ইস কি কেয়ারিং হাজবেন্ড! এমন একটা হাজবেন্ড যদি আমার হতো, ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখতাম। আচ্ছা, তোমাদের বিয়েটা কি প্রেমের বিয়ে ছিল? জুই মেয়েটার উপর অনেক রাগ লাগছে অনিমা। শুনেছে সেও নাকি ম্যারিড। একজন ম্যারিড হয়ে অন্য ছেলের দিকে একটা মেয়ে কিভাবে নজর দেয়? অনিমার কোনো অ্যান্সার না পেয়ে জুই আবারও বলল, কি হলো বললে না তো? অনিমা নিজের রাগটাকে কমিয়ে হেসে বলল, না, অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের। জুই অবাক হয়ে বলল, অ্যারেঞ্জ ম্যারেজ হয়ে এত কেয়ারিং, অথচ আমাদের হাজবেন্ডকে দেখো, 5 বছর প্রেম করে বিয়ে করেছি, অথচ রাগ করে কিছু না খেয়ে আসলে কোনোদিন এইভাবে অফিসে এসে খাইয়ে দিয়ে যায়নি, রাগ ভাঙায়নি। অনিমা কোনো উত্তর দিল না, হেসে নিজের কাজে মনোযোগ দিল। কাজের মাঝেই আরেকজন বলল, আচ্ছা, তোমার থেকে তোমার হাজবেন্ডকে কম বয়স লাগে না? মনে হয় যেন তোমার থেকে কয়েক বছরের ছোট। জয় নামের মেয়েটা আবার বলল, আরে হ্যান্ডসাম ছেলেদের এমনিই দেখতে বয়স কম লাগে। অনিমার হাজবেন্ডও সেম অবস্থা। অনিমা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলে জয়ের কথা শুনে। ভাগ্যিস জয় এই কথা বলেছিল, নয়তো সে কি বলতো কে জানে।
ভেবে নিজের চেয়ারে বসে টেবিলের দিকে তাকাতেই দেখলো একটা টিফিন বক্স রাখা। নিহান কি ভুলে টিফিন বক্সটা রেখে গিয়েছে? তাই মনে হয় যে তাড়াহুড়ো করে গেল, লোকটা ভুলেই রেখে গেছে হয়তো। ভেবে টিফিন বক্সটা ব্যাগের ভিতর রাখতে যাবে, এমন সময় হঠাৎ মোবাইলের মেসেজের আওয়াজ ভেসে আসলো টেবিলের উপর রাখা মোবাইল থেকে। অনিমা ভ্রু কুঁচকে মোবাইলটা হাতে নিয়ে মেসেজে ক্লিক করতেই দেখলো নিহান লেখা। ও তো নিহানের নাম্বার সেভ করেনি, তবে নিহান করেছে মনে হয়। লোকটা এর মধ্যেই হাসপাতালে চলে গেল, নাকি রাস্তা থেকে মেসেজ করেছে। আপনি বোধহয় ভাবছেন টেবিলের উপর থাকা টিফিন বক্সটা আমি ভুল করে দিয়ে এসেছি। আমি মোটেও ভুল করে রেখে দিয়ে আসিনি, বরং ইচ্ছে করেই রেখেছি। টিফিন বক্সে ফ্রুট আছে, কাজ করার ফাঁকে খেয়ে নেবেন কেমন? আর ডিস্টার্ব করছি না, মন দিয়ে কাজ করেন। লেখাটুকু পড়ে টিফিন বক্সটা খুলে সত্যিই দেখলো নানা রকমের ফলে ভরা। অবাক হলো খুব অনিমা। এর কেয়ার পাওয়ার কি সত্যিই যোগ্য সে, যেখানে নিজের হাজবেন্ড বাচ্চার কথা জেনেও কোনো খোঁজ খবর রাখেনি, সেখানে উনি এত খোঁজ খবর রাখছে। সত্যি কি এত কিছু ওর ভাগ্যে ছিল? আর কোনো কিছু চিন্তা না করে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণ আগে অফিস ছুটি হয়েছে, কাঁধে ব্যাগ নিয়ে ফুটপাতের রাস্তা দিয়ে হেঁটে চলছে অনিমা। রাস্তায় চিন্তায় ভরা নিহানকে নিয়েই। লোকটা এতে এত সাহায্য কেন করছে, এত কেয়ার কেন করছে, এটাই ভেবে পাচ্ছে না সে। একটা মানুষ কি স্বার্থ ছাড়াই কাউকে এতটা সাহায্য করতে পারে? ভাবতে ভাবতেই কারোর সাথে ধাক্কা খেয়ে টাল সামলাতে না পেরে ফুটপাত থেকে নিচে পড়ে গেল। রাস্তায় বসা থেকে ওঠার চেষ্টা করলো, কিন্তু পায়ের ব্যথার কারণে উঠতে পারছে না। কয়েকবার উঠে দাঁড়ানোর চেষ্টার পরেও যখন ব্যর্থ হলো, তখন আশা ছেড়ে দিয়ে ফুটপাতেই বসে পড়লো। ক্লান্ত লাগছে খুব, সারাদিন কাজ করে এখন কিনা পা ভেঙে রাস্তায় বসে আছে। ওকে আরো হেনস্থা করার জন্যই বোধহয় প্রকৃতি বৃষ্টি নামিয়ে দিল পৃথিবীর বুকে। কাঁধে হালকা হালকা বৃষ্টির ফোঁটা পড়ছে। কিছুক্ষণের মধ্যেই সেই হালকা বৃষ্টির বেগ বেড়ে গেল। মুহূর্তের মধ্যেই একদম কাক ভেজা হয়ে গেল অনিমা। রাস্তার সবাই দৌড়াতে ব্যস্ত, বৃষ্টির পানির হাত থেকে বাঁচার জন্য বোধহয়। ভেবেছিল কোনো রিক্সা দেখতে পেলেই উঠে বসবে বা বাস স্টেশনে যাওয়ার জন্য। রিক্সা থেকে কোনো মতে নেমে না হয় বাসে উঠতে পারবে টেনে হিসড়ে। কিন্তু যে বৃষ্টি নামছে, রিক্সা তো দূরের কথা, একটা মানুষও দেখা যাচ্ছে না। কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। হাসপাতাল থেকে বেরিয়ে নিহান ঘড়ির দিকে তাকালো, 8:30 বেজে গেছে। অনিমা কি এখনো অফিসে আছে নাকি বাসায় চলে গেছে? মনে হয় বাসাতেই চলে গেছে। 7টায় ছুটি হলে এখন তো থাকার কোনো মানে হয় না ভেবেই গাড়িতে উঠে বসলো। উদ্দেশ্য বাসায় যাবে। শুনলাম তুমি নাকি স্কুলে ছেলেদের সাথে উঁচু গলা করে কথা বলছো। মাহির টেবিলে বসে বসে ম্যাথ করছিল, কালকেই ওর এক্সাম। কার কথা শুনে হাতে থাকা কলমটা রেখে বলল, হ্যাঁ বলেছি, ওরা আমাকে বাজে কথা বলেছিল আমি নাকি সব সময় তোমার কথায় উঠে বসি, মায়ের বাধ্য ছেলে বলে ভেঙিয়েছিল। তোমাকে কতবার বলেছি কারোর সাথে উঁচু গলায় কথা বলবে না, সব সময় নিজের পড়া নিয়ে থাকবে। মুহির চেয়ার থেকে উঠে মার দিক ফিরে বলল, আম্মু তুমি কি বলছো? আমি ওদের কথার বসে শুনবো, দরকার হলে তাই করবে। ওরা কয়েকদিন আগে আমাকে মেরেছিল, কপাল দিয়ে রক্ত পড়ছিল আমার। ওদেরকে আমি কিছুই বলতে পারবো না, আমার সেই অধিকার নেই। না নেই, তুমি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছ। কালকে ওই ছেলেগুলোর সাথে গলা উঁচু করে কথা বলেছো, আর এখন আমার সাথে। মাঝে মাঝে কিছু কাজ সহ্য করা লাগে না চাইলেও। তোমারও উচিত ছিল ওদেরকে সহ্য করা। এখন যদি ওরা তোমাকে আবার মারে তখন কি করবে সেটা নিয়ে আমার চিন্তা না করলেও চলবে। আমার কালকে এক্সাম, তুমি গেলে খুশি হব।
মহিরের মা একবার মহিরের দিকে তাকিয়ে যেতে যেতে বলল, কালকে এক্সামে 100-তে 100 চাই আমি, 1 নম্বর কম পেলে খবর আছে তোর। বলেই ঘর থেকে বেরিয়ে গেলেন। মহির সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। নিজের মাঝে মাঝে রোবট মনে হয় তার। আম্মু কিনা যারা মেরেছে তাদের কিছু না বলে ওকে এসে শাসিয়ে গেল সামান্য গলা উঁচু করে কথা বলার জন্য। আচ্ছা, অন্যদের মা হলে কি একই কাজ করতো? না, ওরা নিজেরা গিয়ে ওই ছেলেদের শাসিয়ে আসতো। চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে চেয়ারে বসে পড়লো। সব রাগ ম্যাথের ওপর ঝাড়তে লাগলো। পরের দিন ম্যাথ পরীক্ষা শেষে স্কুলের গেটের দিকে হেঁটে যাচ্ছিল, বাসায় যাবে। আম্মুর কারণে একটা ফ্রেন্ডও ওর কপালে জুটেনি। মার ভাষ্যমতে ফ্রেন্ড থাকলে নাকি খারাপ হয়ে যায়, পড়াশোনায় মনোযোগ দেওয়া যায় না। মাথা নিচু করেই হাঁটছিল। হঠাৎ সামনে কয়েক জোড়া পা দেখে থমকে গেল মহির। মাথা না উঁচু করেই বুঝতে পারলো কারা তার সামনে দাঁড়িয়ে আছে। বুঝলি, তোর মা কালকে আমাদের কাছে এসেছিল, ক্ষমা চেয়ে গেল তার বিহেভের জন্য। ভালোই তো, পথ আটকিয়েছিস কেন? আসলে তোকে ভয় না দেখালে ভালো লাগে না। এক কথায় পেটের ভাত হজম হয় না। খুব তো কালকে শাসিয়েছিস। মাহির নিজের রাগটা কন্ট্রোল করে বলল, আমার বাসায় যেতে হবে, পথ ছাড়ো। কি করবি বাসায় গিয়ে? পড়াশোনা করবি? তুই তো সারাদিনই পড়াশোনা করিস। মহির দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ করি তো। তো কি হয়েছে? দেখা, আমার ফিউচার নিয়ে টেনশন আছে, কিন্তু তোদের তাও নাই। আর তোরা যে বলিস আমি আম্মুর বাধ্যের সন্তান, মার কথায় নাচি, তার কারণ হলো আমি আম্মুকে সম্মান করি। তোদের মতো না যে রাস্তায় রাস্তায় গুন্ডামি করে বেড়াবো। কথাটা শেষ হতেই গালে সজোরে থাপ্পড় মারল মাহির গালে হাত দিয়ে পাশে তাকাতেই মাকে দেখতে পেল, রাগে কাঁপছে। সরি বল ওদের। মহির গালে হাত রেখেই অবাক গলায় বলল, আম্মু শুনতে পাসনি? সরি বল ওদের। দোষ আমার না, দোষ ওদের। ওরা ফার্স্ট এসেই আমাকে। আমি কোনো কথা শুনতে চাই না, সরি বল। মহির সামনে তাকাতেই দেখলো ছেলেগুলো হাসছে, দেখে মনে হচ্ছে অনেক মজা পেয়েছে। সরি বলেই দৌড়ে চলে গেল। মহিরের মা মহিরের যাবার দিকে তাকিয়ে চলে গেল বাসায়। অনিমা কোচিং থেকে আসার পথেই হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। ব্যাগ হাতে ছাতাটা বের করে সামনে হাঁটতেই একটু দূরের একটা ছেলেকে বেঞ্চে বসে থাকতে দেখলো। এই বৃষ্টির মধ্যে ছেলেটা ভিজছে। ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগছে অনিমার। একটু কাছে গিয়ে খেয়াল করতেই বুঝতে পারলো ছেলেটা মাহির। আর একটু সামনে গিয়ে মাহিরের মাথায় ছাতা ধরলো। মাহির মাথা নিচু করে বসেছিল বেঞ্চে। হঠাৎ সামনে কাউকে দেখে ভালো করে তাকাতেই অনিমাকে দেখলো, আর চিনতে একটু অসুবিধা হলো। অনিমা হাঁটু গেড়ে বসে বলল, এই বৃষ্টিতে এভাবে ভিজছো কেন? ছাতা নেই। মহির কিছু বলল না, চুপ করে মাথা নিচু করে বসে আছে। এই বৃষ্টিতে এভাবে ভিজলে ঠান্ডা লেগে যাবে। মহির এইবারও কোনো উত্তর দিল না। অনিমা বিরক্ত হলো খুব। এইটুকু ছেলের এত রাগ কিসের? তুমি কি আমার সাথে যাবা? এইবারও কোনো উত্তর না পেয়ে অনিমা মহিরের হাতে ছাতাটা দিয়ে বলল, থাকো তাহলে তুমি, আমি গেলাম। আর বসে থাকলে ছাতাটা ধরে বসে থাকো। বলেই চলে যেতে নিলেই মাহির পিছন থেকে অনিমার হাত ধরলো। অনিমা যেতে নিয়েও থেমে গেল। পিছনে ফিরতেই মাহির কান্না করে দিল। আচমকা মাহিরের এমন কান্নাতে অনিমা ভড়কে গেল। কাঁদছো কেন? কি হয়েছে? মাহির কাঁদতে কাঁদতে বলল, আপনি বলেছিলেন ওই ছেলেগুলোকে উচিত জবাব দিতে, সহ্য না করতে। হ্যাঁ তো, আমি ওদের উচিত জবাব দিয়েছি। অনিমা খুশি হয়ে বলল, বা বেশ ভালো তো, এতে কান্না করার কি আছে? কিছুক্ষণ থেমে অনিমা আবার বলল, ওরা কি তোমাকে আবার মেরেছে? না। তাহলে কান্না করছো কেন? মাহির কান্নারত চোখে অনিমার দিকে তাকিয়ে বলল,
আমার আম্মু আপনার মতো নয় কেন অনিমা? অনিমা থমকে গেল মহিরের এমন কথা শুনে। অনিমা হঠাৎ খেয়াল করলে ওর মাথায় আর বৃষ্টি পড়ছে না। বৃষ্টি কি থেমে গেল? অবাক হয়ে সামনে তাকাতেই দেখলো নিহান অনিমার মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। হাঁটু মুড়ে অনিমার সামনে নিচু হয়ে বলল, আপনি এখানে এভাবে বসে আছেন কেন? আর বৃষ্টিতে ভিজছেন কেন? অনিমা সব কথা খুলে বলতেই নিহানে এক হাতে ছাতাটা ধরে আর এক হাতে অনিমার পাটা ধরে বলল, মনে হয় মুচকে গেছে, এত অসাবধান হলে হয়। ইস্কি লাল হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে অনেক ব্যথা হচ্ছে নিশ্চয়ই। আমাকে ফোন দিয়ে জানাবেন না? তাহলেই তো আমি এসে নিয়ে যাই। এত বোকা কেন আপনি? সব সময় নিজের সমস্যা নিজেই সলভ করতে চান। নিহানের কথাগুলো শুনতে অনিমা মাথা নিচু করে বসে রইল। আসলেই তো, নিহানকে ফোন দিলেই তো পারতেন। ইস, কেন মাথায় আসলো না? অনিমা বসে থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু এবারও ব্যর্থ। ভেবেছিল ব্যথা হয়তো বা একটু কমেছে। নিহান বিরক্ত হয়ে অনিমাকে বলল ছাতাটা ধরতে। অনিমা ছাতাটা হাতে নিতেই নিহান একটা কাণ্ড করে বসলো। অনিমাকে কোলে তুলে নিল নিহান। অনিমা অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেছে। চোখ দুটো বড় বড় হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি চক্ষু কোটর থেকে চোখ দুটো বেরিয়ে আসবে। নিহান বুঝতে পারলো অনিমার রিয়েকশন, কিন্তু এখন তার কিছুই করার নেই। অনিমা এখন একটা সিচুয়েশনে ফেলে দিয়েছে, কোলে তুলে নিতেই হলো। হাঁটতে হাঁটতেই নিহান বলল, ছাতাটা ভালো করে ধরুন মিস অনিমা, প্রায় অর্ধেক ভিজে গেছি। জ্বর উঠলে কি আপনি সেবা করবেন আমায়? অবশ্য আমার তো অসুবিধে নেই। নিহানের কথায় অনিমার হুঁশ আসলো। ছাতাটা দুজনের মাথায় ভালো করে ধরুন। নিহানকে পিছনের দিকে যেতে হলে অনিমা বলল, কোথায় যাচ্ছেন? বাসা তো সামনের দিকে। বাসায় নিয়ে গেলে আপনার পা নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। মানে? হাসপাতালে নিয়ে যাচ্ছে, চেক করে দেখা লাগবে হাড় ভেঙেছে কিংবা কোনো ক্ষতি হয়েছে কিনা। অনিমা অবাক হয়ে বলল, সামান্য পা মচকানোর কারণের জন্য আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, চেক আপ করাবেন? অবশ্যই, আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। কিন্তু অনিমা কথাটা শেষ করতে পারল না। আশেপাশে তাকাতেই দেখলো সবাই তাকিয়ে আছে, কেউ কেউ হাসছে। অনিমার কথা বন্ধ হয়ে গেল। অনিমাকে চুপ হতে দেখে নিহানের ভ্রু কুঁচকে এলো। হঠাৎ কথা বন্ধ হবার কোনো কারণই খুঁজে পেল না। এদিক দিয়ে ভালোই হয়েছে ভেবে নিহানও কোনো কথা বাড়ালো না। অনিমার সব চেক আপ শেষে ডাক্তার বললেন, পায়ে তেমন কোনো ক্ষতি হয়নি, মেডিসিন দিচ্ছি ব্যথাটা কমার জন্য। আর 2-3 দিনের মধ্যে পা এমনিও ভালো হয়ে যাবে, হাঁটতে পারবে আগের মতো। টেনশন করিস না। বাই দ্য ওয়ে, একটা কোয়েশ্চেন আস্ক করি। উনি কি আমাদের ভাবি? নিহান একবার অনিমার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে বলল, হয়নি, কয়েকদিন পর হবে। দাওয়াত দিস কিন্তু? অবশ্যই, যেতে পারি। অনিমাকে সিটে বসিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। আপনাকে বলছিলাম তেমন কিছুই হয়নি। সামান্য বিষয় নিয়ে ডাক্তারের কাছে যাবার দরকার নেই। শুনলেন না আমার কথা? নিহান গাড়ি চালাতে চালাতে সামনের দিকে তাকিয়ে বলল, শিওর হয়ে নিলাম, এতে তো কোনো অসুবিধে নেই তাই না? অনিমা কোনো উত্তর দিল না, সামনের দিকে তাকিয়ে রইল। এই লোককে যতই কথা বলুক না কেন অ্যান্সার দিবেই, সব সময় যেন রেডি থাকে ওনার কাছে। তাই শুধু শুধু কথা বলে এনার্জি লস করার কোনো ইচ্ছে নেই অনিমার। বাসার কাছে আসতেই নিহান আবার অনিমাকে কোলে তুলে নিল। সিঁড়ি বেয়ে উঠছিল, হঠাৎ দেখা হলো বাড়িওয়ালা আন্টির সাথে। কি হয়েছে ওর? আর বলবেন না, পা মচকে ফেলেছে। বলো কি? 2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আসি। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললো। কেন যে খেয়াল করে হাঁটলো না? তাহলেই তো এভাবে পা মচকে নিহানের কোলে উঠতে যাওয়া লাগতো না।
হ্যাঁ অবশ্যই। নিহান যেতেই বাড়িওয়ালা মনে মনে বলল, আহ কি মহব্বত। এর মধ্যেই রফিক সাহেব এসে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে আছো কেন? কখন থেকে নিচে দাঁড়িয়ে আছি। নতুন ভাড়াটিয়াদের চিনো? কয়েকদিন আগে যে নতুন দম্পতি উঠলো। হ্যাঁ কিছুক্ষণ আগেই তো দেখলাম। কেন বলো তো? ওই ছেলের বউয়ের পা মচকে গেছে তো, সেই জন্য বউকে কোলে নিয়ে 5 তলা বেয়ে উঠতাছে, যাতে বউয়ের কোনো কষ্ট না হয়। আর তুমি? বুড়া হয়ে গেলাম, একদিনও কোলে নাও নাই। বউয়ের কথা শুনে রফিক মিয়া হাসতে লাগলেন। হাসছো কেন? হাসির কি বলেছি আমি? হাসতে হাসতে বলল, ওই মেয়ের সাথে নিজের তুলনা করতাছো। তোমারে কোলে নিলে তো আমি কবেই কোমর ভেঙে বিছানায় পড়ে থাকতাম। ওই মেয়ে তোমার মতো অত মোটা? কি আমি মোটা? ওই মেয়ে খুব সুন্দর। মেয়ের বডি ফিগারও দেখে ফেলেছো। আরে কথা কই থেকে কই নিয়ে যাচ্ছ? আমি কখন বললাম? ওর বডি ফিগার দেখেছি আমি। আমি তো চোখের দেখাতে বললাম ওই মেয়ে তোমার মতো মোটা না। আচ্ছা বাদ দাও, চলো দেরি হয়ে যাচ্ছে। তোর যাওয়া তুই যা, পারলে চিকন মেয়ে নিয়ে যা। বলেই সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। স্ত্রী যাবার দিকে রফিক সাহেব হা করে তাকিয়ে রইলেন। কি থেকে কি হলো সব মাথার উপর দিয়ে গেছে। একটা দীর্ঘশ্বাস ফেলে নিচের টং দোকানে গিয়ে বসলেন। এখন বাসায় গেলে মায়ের একটাও মাটিতে পড়বে না। মহির টিফিন বক্সটা খুলে ভ্রুকুচকে অনিমাকে জিজ্ঞেস করলো, আপনি আপেলের খোসা ছিলে খান কেন? আপেলের খোসা ভালো লাগে না। কিন্তু খেয়ে আসতো, অনেক ভিটামিনই তাই তো। কিন্তু আমার কেন জানি খেলে ঘাস চাবাচ্ছি বলে মনে হয়, তাই না, তাই খাই না। মহির একটা আপেলের টুকরা মুখে নিয়ে কামড় দিতেই হেসে বলল, বা খোসা ছাড়া তো আপেল খেতে ভালোই লাগে। অনিমাও হেসে বলল, এই জন্যই খাই। একটা কথা জিজ্ঞেস করব? মহির মুখে থাকা আপেল চিবোতে চিবোতে বলল, হুম। তোমার মা এমন কেন? মাকে তো মানে তোমাকে কয়েকটা ছেলে মারলো, কিন্তু আন্টি কিছুই বললেন না। আম্মু চায় না আমি কোনো ঝামেলায় জড়াই। ও আচ্ছা, আসলে আমার আম্মু একটা বেসরকারি চাকরি করেন। এই জন্য কয়েক মাস পর পরই আম্মুর ট্রান্সফার হওয়া লাগে, যার কারণে এই পর্যন্ত অনেক শহরে আমার ঘোরা হয়ে গেছে। এই শহরেও বেশি দিন থাকতে পারবো না সেটা জানি। আর এই অল্প সময়ের মধ্যে কারোর সাথে ঝামেলা করে তো লাভ নেই। তাই আম্মু আমাকে দূরে রাখতে চান। বুঝতে পেরেছি। নিহান বাসায় ঢুকে অনিমাকে খাটে বসালো। সকালেই খাট দিয়ে গেছে। সামনে থাকা চেয়ারে বসলো একটু রেস্ট নেওয়ার জন্য। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করব? করুন। আপনি অফিসে এসে ফলের টিফিন বক্সটা রেখে গিয়েছিলেন, সেখানে আপেল ছিল। হ্যাঁ তো আপনি আপেল পছন্দ করেন না? হ্যাঁ করি, তবে আপেলগুলোর খোসা ছিলানো ছিল। আপনি জানলেন কি করে আমি আপেলের খোসা ছিলে আপেল খাই? অনিমার কথা শুনে নিহানের শ্বাস বন্ধ হওয়ার উপক্রম। এখন অনিমাকে কি বলবে সে? কি হলো, কিছু বলছেন না যে? মানে কে যেন ফোন করেছে, আমি একটু রিসিভ করে আসি। বলেই চেয়ার থেকে উঠে বাইরে বেরিয়ে গেল। কিন্তু আমি তো কোনো মোবাইলের আওয়াজ শুনিনি। ততক্ষণে নিহান ঘর থেকে বেরিয়ে গেছে। 10 মিনিট পর নিহান ফিরে আসলো হাতে খাবার নিয়ে। যেহেতু এখন অনিমা রান্না করতে পারবে না পায়ের জন্য, খাবারটা সাইডে রাখতে অনিমা বলল, আপনি কিন্তু আমাকে কোনো অ্যান্সার দেননি। কোনটার? আপেলের। আসলে আপেলগুলোর গায়ে অনেক দাগ ছিল, তাই ছিলে দিয়েছি। ও আচ্ছা, খাবার কি এখন খাবেন না একটু পরে খাবো? আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে চাচ্ছি। একটু আগেই তো গেলাম। এই ডাক্তার না, আপনার আলট্রাসোনোগ্রাফি করার দরকার। বেবির কি অবস্থা সেটা জানাটাও দরকার, তাই। আচ্ছা কবে যাবেন? আপনার পা ঠিক হলেই। ঠিক আছে, 2 দিন পর। আলট্রাসোনোগ্রাফি শেষে হাসপাতাল থেকে বেরিয়ে হাঁটছিল নিহান খুশি। বাচ্চা ঠিক আছে শুনে, ঠিকভাবে বেড়ে উঠছে, কোনো অসুবিধা হচ্ছে না শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
কিছু দূর খুশি মনে হাঁটতে হঠাৎ সামনে তাকাতেই দেখলো। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।